দুঃখিত, আমার হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেল, বিদ্যুৎ চলে গেছে। এরপরে হঠাৎ করে আমার লাইনটা কেটে গেল, ভিডিও লাইনটা। চেয়েছিলাম একই ক্লাসে এই ভিডিওটা দিব, কিন্তু ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে ক্লাসটি দুই ভাগ হয়ে গেল। তাহলে আগের পার্টে আমরা যে পর্যন্ত ছিলাম, এখন এই পার্টটা তারপর থেকে শুরু করছি। তাহলে আমরা আগের পার্টে পড়েছিলাম দৌলত উজির বাহরাম খান পর্যন্ত। এখন এখন শুরু করছি মোহাম্মদ কবির। আমরা কিন্তু রোমান্স ধর্মী বা রোমান্স প্রণয়োপাখ্যান এই অংশে আছি। মধ্যযুগের রোমান্স প্রণয়োপাখ্যানে আছি। আর মধ্যযুগের রোমান্স প্রণয়োপাখ্যানের এই শামত শকির আলোচনা করেছি, দৌলত উজির বাহরাম খান আলোচনা করেছি, এখন আলোচনা করছি মোহাম্মদ কবির। তাহলে এই মোহাম্মদ কবির কিন্তু 16 শতকের কবি। তিনি হিন্দি কবি মনঝন রচিত মধুমালত থেকে রচনা করেছিলেন মধুমালতী। তাহলে মোহাম্মদ কবির উনি 16 শতকের কবি ছিলেন। আর এই মোহাম্মদ কবির হিন্দু কবি মনঝন, একজন কবি, তার নাম মনঝন, তার রচিত মধুমালত কাব্য থেকে মূলত তিনি মধুমালতী কাব্যটি রচনা করেছেন। আর তিনি যে মধুমালতী কাব্যটি, অর্থাৎ মোহাম্মদ কবির যে মধুমালতী কাব্যটি রচনা করেছেন, সেই মধুমালতী কাব্য রচনার এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল, সেই কাব্যটি জনপ্রিয়তা লাভ করার কারণে এই কাব্যটি আরও এই মধুমালতী কাব্যটি আরও 6 জন কবি রচনা করেছিলেন। মধুমালতী কাব্যটি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জে পাওয়া গিয়েছিল। তাহলে মধুমালতী কাব্যটি কোথায় পাওয়া গেছিল? চট্টগ্রাম জেলার জোরারগঞ্জে এই কাব্যটি পাওয়া গেছিল। এখন আমরা আরেকজন লেখক সম্পর্কে জানব, তার নাম হচ্ছে সাবিরিদ খান। এই সাবিরিদ খান চট্টগ্রামের একজন কবি ছিলেন। তাহলে সাবিরিদ খানও কোথাকার কবি ছিলেন? তিনিও কিন্তু চট্টগ্রামের কবি ছিলেন। সাবিরিদ খান কিন্তু চট্টগ্রামেরই কবি ছিলেন। তিনি বিদ্যাসুন্দর এবং হানিফা ও কয়রাপরি তাহলে সাবিরিদ খান বিদ্যাসুন্দর এবং হানিফ ও কয়রা পরিবার নামক প্রণয়োপাখ্যান রচনা করেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বিতীয় পক্ষের স্ত্রী হনুফার গর্ভজাত সন্তান বীর এই হানিফা হলো এই কাব্যের নায়ক। হানিফা ও জয়গুণের দাম্পত্য প্রেম এবং হানিফা ও কয়রাপরির রোমান্টিক প্রেম, এই দু ধারার কাহিনী নিয়ে হানিফা ও কয়রাপরি রচিত হয়েছিল। তিনি আরেকটি কাব্য রচনা করেছিলেন, তার নাম হচ্ছে রসুল বিজয়। তাহলে সাবিরিদ খান আরেকটি কাব্য রচনা করেছেন, তার নাম হচ্ছে রসুল বিজয়। এখন আমরা জানব সৈয়দ সুলতান সম্পর্কে জানব। সৈয়দ সুলতানের খ্যাতি নবী বংশের মতো একটি মহাকাব্যিক রচনা তিনি করেছিলেন। তিনি নবী বংশে একটি কাব্য রচনা করেছিলেন। এই কাব্যটি রচনা করেই সৈয়দ সুলতান কিন্তু খ্যাতি লাভ করেছিলেন। তিনি অনেকগুলো গ্রন্থ রচনা করেছিলেন।
তার আরও অন্যান্য যে রচনাগুলো আছে সেই রচনাগুলোর মধ্যে হলো শবে মিরাজ, আর রসুল বিজয়, ওফাতে রসুল, জয়কুম রাজার লড়াই, ইবলিশ নামা। দেখেন কি নবীবংশ এটা রচনা করে তিনি খেতাব অর্জন করেছিলেন। তারপরে আরও তার রচনা আছে শবে মিরাজ, রসুল বিজয়, ওফাতে রসুল, জয়কুম রাজার লড়াই, ইবলিশ নামা, তারপরে জ্ঞান চৌতিসা, জ্ঞান চৌতিসা, তারপরে জ্ঞান প্রদীপ, এ সমস্ত কাব্যগুলো তিনি রচনা করেছেন। তার এই কাব্যগুলো রচনা হয়েছিল এবং এগুলো খুব সুনামের সাথেই তিনি খুব খ্যাতি পেয়েছিলেন, সুনাম অর্জন করতে পেরেছিলেন। অনেক কবি কিন্তু এই তাদের রচনার অনেক কবিরা কিন্তু তারা রচনা করতে গিয়ে এই সৈয়দ সুলতান এর নাম কিন্তু নিয়েছেন। তার জন্ম চট্টগ্রামে পটিয়ার চক্রাশালা গ্রামে। তাহলে সুলতানের জন্ম কোথায়? সুলতানের জন্ম হচ্ছে চট্টগ্রামের পটিয়ার চক্রশালা গ্রামে। সৈয়দ সুলতান জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামের চক্রশালা গ্রামে। তিনি দীর্ঘজীবী, প্রায় শতায়ু জীবনকাল, মানে প্রায় 100 বছরের মতোই তিনি বেঁচে ছিলেন। তার জন্ম 1550 আর মৃত্যু 1648। প্রায় 100 বছরের মতো তিনি বেঁচে ছিলেন, আর 98 বছর। সৈয়দ সুলতানের প্রথম বিখ্যাত কাব্য কিন্তু আমি বলেছি, এটা নবীবংশ। আর এই নবীবংশটি আরবি এবং ফার্সি সাহিত্য থেকে নেওয়া হয়েছে। এই হচ্ছে সৈয়দ সুলতানের সাহিত্যিক জীবনী। এরপরে আমরা চলে যাই আব্দুল হাকিম। আব্দুল হাকিমও কিন্তু একজন নামী একজন লেখক ছিলেন। তিনি কিন্তু চট্টগ্রামের কবি ছিলেন, চট্টগ্রামে বাস করতেন, চট্টগ্রাম অধিবাসী, চট্টগ্রামের জন্ম তার। আব্দুল হাকিম 1620 সালে জন্মগ্রহণ করেছেন আর 1690 সালে মৃত্যুবরণ করেছেন। আব্দুল হাকিম চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেছেন। কোথায় জন্মগ্রহণ করেছেন? চট্টগ্রাম জেলার সন্দ্বীপের সুধারামপুরে তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে তিনি 1620 সালে জন্ম, 1690 সালে মৃত্যু, আর চট্টগ্রাম জেলার সন্দ্বীপের সুধারামপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। মতান্তরে নোয়াখালী জেলার বাবুপুর, নোয়াখালী জেলার বাবুপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এটা হচ্ছে মতান্তরে। তার 8টি কাব্যগ্রন্থ আছে। তার 8টি কাব্যগ্রন্থের নাম জানা গেছে। তিনি যে কাব্য রচনা করেছেন সেটা জানা গেছে যে তিনি 8টি কাব্যগ্রন্থ রচনা করেছেন।
তাহলে 8টি কাব্যগ্রন্থের নামগুলো হচ্ছে নূরনামা, ইউসুফ জুলেখা, লালমতি, ছয়ফুল মুলক, শিহাবুদ্দিন নামা। নসিহতনামা, কারবালা ও শহরনামা। এগুলি হচ্ছে তার রচিত কাব্যগ্রন্থ। নূরনামা, ইউসুফ জুলেখা, লালমতি, ছয়ফুল মুলক, তারপর শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। নূরনামা, ইউসুফ জুলেখা, লালমতি, ছয়ফুল মুলক, তারপর শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা, এই 8টি কাব্যগ্রন্থ পাওয়া গেছে। নূরনামা হচ্ছে এই আব্দুল হাকিমের সর্বশ্রেষ্ঠ এবং বিখ্যাত একটি কাব্যগ্রন্থ। তিনি আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষায় একজন পারদর্শী ছিলেন, কিন্তু নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন। সে সময় এক শ্রেণীর লোকের বাংলা ভাষার প্রতি একটা অবজ্ঞা ছিল। এর জবাবে তিনি নূরনামা কাব্যগ্রন্থে একটি কবিতা, সেটা হচ্ছে বঙ্গবাণী। এই বঙ্গবাণী কবিতায় তিনি বলেছেন, তিনি তার কবিতায় বলেছেন, তার বিখ্যাত যে কাব্যগ্রন্থ নূরনামা, সেই নূরনামা কাব্যের একটি কবিতা বঙ্গবাণী। সেই বঙ্গবাণী কবিতা তিনি বলেছেন। আর তিনি নোয়াখালীর লোক ছিলেন, জানেন, এই জন্য তার কবিতায় নোয়াখালীর কিছু নোয়াখালীর ভাষা তিনি ইউজ করেছেন। যেমন একটি বঙ্গবাণী কবিতার কয়েকটা লাইন, যেমন তিনি বলেছেন, যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে না জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। অর্থাৎ যেই ব্যক্তি এই বাংলাদেশে বঙ্গেতে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকেই হিংসে করে, সেই সমস্ত লোকের আসলে জন্ম এখানে কেন হয় বা আমি সেটা জানি না, নির্ণয় করতে আমার সুবিধা হয়। দেশি ভাষা দেশি বিদ্যা যার মনে জায়গা না পায়, সে এই নিজ দেশ ছেড়ে কেন সে অন্য দেশে যায় না। তিনি তার কবিতায় এমনভাবে বলেছেন। তাহলে এখন আমরা জানব যে এই হচ্ছে রোমান্সধর্মী উপন্যাসের মোটামুটি। এরপরে আমরা যে বিষয়টা, সাহিত্যের যে শাখাটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে রসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য। এই রসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্যটা কি পরে বলছি। তাহলে কি রসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য। রসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য, সেটা জানি এখন। দীর্ঘদিন আরাকান রাজের অধীনে চট্টগ্রাম শাসিত হয়েছিল, ফলে মুসলমান সমাজ সংস্কৃতির সঙ্গে আরাকানের যোগ স্থাপিত হয়েছে। আরাকানের রাজধানী ছিল মোহাং। এই মোহাং থেকে কালক্রমে সেটা হয়ে গেছে রোহাং, আর রোহাং থেকে হয়েছে রসাঙ্গ। রোহাং থেকে কি হয়েছে? রসাঙ্গ। তাই আমরা এখন এটাকে রসাঙ্গ হিসেবেই
জেনে থাকি। আরাকান রাজসভার বাঙালি কবিগণের মধ্যে যারা ছিলেন, আরাকান রাজসভায় যারা বাঙালি কবি ছিলেন তাদের মধ্যে যদি বলতে হয় তাহলে প্রথমেই আমরা বলবো সে দৌলত কাজী। দৌলত কাজী, তারপরে হচ্ছে মর্দন, কুরেশি, মাগন ঠাকুর, আলাওল, আব্দুল করিম, এই হচ্ছে যারা রোসাঙ্গ রাজসভায় যারা ছিলেন বাঙালি কবি। সেই বাঙালি কবিদের মধ্যে দৌলত কাজী ছিলেন, মর্দান ছিলেন, কুরেশি মাগন ঠাকুর ছিলেন, আলাওল ছিলেন এবং আব্দুল করিমের এই সমস্ত প্রমুখ এর নাম উল্লেখযোগ্য। এ সময়ের কবিগণের পুরোধা ছিলেন দৌলত কাজী, অর্থাৎ সমস্ত সবার উপরে ছিল এই দৌলত কাজী, যিনি বাংলা রোমান্টিক কাব্যধারার একজন পথিকৃৎ হিসেবে বিশেষভাবে খ্যাতি অর্জন করেছেন। তাহলে আমরা এখন সেই দৌলত কাজী সম্পর্কে জানব। দৌলত কাজী সম্পর্কে জানব। কবি দৌলত কাজী আরাকান রাজ এর থিরি থুম্মার রাজত্বকালে, তিনি যার রাজত্বকালে সেখানে ছিলেন তার নাম ছিল থিরি থুম্মার। এই থিরি থুম্মার রাজত্বকালে তার রাজ্যসভায় রাজকবি হিসেবে নিযুক্ত ছিলেন এই দৌলত কাজী। তাহলে তার এই দৌলত কাজী যে থুম্মার রাজত্বকালে ছিলেন, সেই রাজত্বকালটা ছিল 1622 থেকে 1638 সাল পর্যন্ত। এই 1622 থেকে 1638 সাল পর্যন্ত তার রাজসভার কবি ছিলেন এই দৌলত কাজী। বাংলা কবিতায় ধর্মনিরপেক্ষ প্রণয় কাহিনীর প্রথম পথিকৃৎ কিন্তু এই দৌলত কাজী ছিলেন। কবি দৌলত কাজী হিন্দি কবি একজন সাধন, হিন্দি কবি ছিল সাধন। তার রচিত একটা প্রেম উপাখ্যান, সেই প্রেম উপাখ্যান হচ্ছিল ময়না কো সৎ। হিন্দি কবি, তার নাম আছে সাধন। সেই সাধন রচিত একটি কাব্য ছিল ময়না কো সৎ। এই ময়না কো সৎ এই কাব্যের অবলম্বনে রচনা করেছেন। এই কাব্য অবলম্বনে দৌলত কাজী রচনা করেছেন সতী ময়না। দৌলত কাজী রচনা করেছেন কি? সতী ময়না লোর চন্দ্রানী। সতী ময়না লোর চন্দ্রানী, তিনি দৌলত কাজী এই কাব্যটি রচনা করেছেন। তিনি কাব্য রচনা করেন রোসাঙ্গের সেনাপতি আশরাফ খানের অনুরোধে। এই যে দৌলত কাজী যে কাব্য রচনা করেছেন সেটা কার অনুরোধে? সেটা হচ্ছে ওই রোসাঙ্গের রাজসভার সেনাপতি আশরাফ খান, আশরাফ খানের অনুরোধে তিনি কাব্য রচনা করেছিলেন। তার রচনাকাল হচ্ছে 1629 থেকে 1638। এই সময়টায় তিনি কাব্য রচনা করেছেন। তার সতী ময়না গল্পের মূলে ছিল পশ্চিমা ভোজপুরি ভাষায় রচিত বা প্রচলিত একটি কাহিনী। তার কাব্যের নায়ক হচ্ছে গোহারি দেশের রাজা লোর।
তাহলে দৌলত কাজী এর কাব্যের নায়ক যিনি ছিলেন তার নাম হচ্ছে, তিনি ছিলেন রোহারি দেশের রাজা লোর। এই রোহারি দেশের রাজা যে লোর ছিল, সেই লোরই ছিল আসলে এই কাব্যের নায়ক। এতে লোরের 2 বিবাহ এবং প্রেমের কাহিনী বর্ণিত করা হয়েছিল। কাব্যের শেষ অংশ রচনা করার পূর্বেই, অর্থাৎ এই সতী ময়না লোর চন্দ্রাণী কাব্যের পুরোটা তিনি দৌলত কাজী রচনা করতে পারেননি। শেষ অংশ রচনা করার পূর্বেই তিনি মারা গিয়েছিলেন। তার এই অসমাপ্ত কাব্য সমাপ্ত করেছিলেন আলাওল। অসমাপ্ত কাব্যের সমাপ্তি করেছিলেন আলাওল, সেটা হচ্ছে 1659 সালে তিনি এটা সম্পন্ন করেছিলেন। তাহলে এখন আমরা জানবো সেই আলাওল সম্পর্কে। আলাওল গৌড়ের মুল্লুক ফতেয়াবাদের অধিপতি মজলিস কুতুবের অমাত্যের ছেলে ছিলেন। কে ছিলেন তিনি? গৌড়ের মুল্লুক ফতেয়াবাদের অধিপতি মজলিস কুতুবের। কার? মজলিস কুতুবের অমাত্যের ছেলে। মজলিস কুতুবের অমাত্যের ছেলে ছিলেন। তার জন্ম ফতেয়াবাদের জালালপুরে। তাহলে আলাওলের জন্ম কোথায়? ফতেয়াবাদের। ফতেয়াবাদের জালালপুরে। ফতেয়াবাদের জালালপুরে তিনি জন্মগ্রহণ করেন, বা সেখানে তিনি জন্ম। আর এই যে ফতেয়াবাদ জালালপুরটা হচ্ছে বর্তমান মাদারীপুর বা ফরিদপুর বলতে পারেন। বর্তমান মাদারীপুর বা ফরিদপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেখানে থেকেছিলেন। আনুমানিক 1597 সালে তার জন্ম, আর মৃত্যু 1673 সালে তিনি আনুমানিক মৃত্যুবরণ করেছিলেন। তিনি আরাকানে গিয়েছিলেন ফিরিঙ্গিদের হাতে বন্দী হয়ে দাস হিসেবে, অর্থাৎ আলাওল এই আরাকানে কেমনে গেছিলেন, সেটা হচ্ছে ফিরিঙ্গিদের হাতে উনি বন্দী হয়েছিলেন, আর দাস হিসেবে সেখানে তিনি গিয়েছিলেন। অশ্ব চালনার গুণের কারণে আরাকানে তিনি রাজ আশোয়ার নিযুক্ত হয়েছিলেন। রোসাঙ্গের মুসলমান মন্ত্রী ও পাত্রমিত্ররা তার গুণের পরিচয় পেয়ে তাদের ছেলে মেয়েদের শিক্ষাদানের জন্য তাকে এই আলাওলকে নিযুক্ত করা হয়েছিল। অনেকগুলো ভাষা তিনি জানতেন। এই ভাষা জানা ছাড়াও তিনি সঙ্গীতেও পারদর্শী ছিলেন। আলাওল আরাকানে সাহিত্য সাধনা করেন। তার এই সাহিত্য সাধনার মাধ্যমে তিনি 6টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। কয়টি কাব্য? তাহলে তিনি 6টি কাব্য রচনা করেন। তার এই 6টি কাব্যর যে রচনা করেছিলেন, সেখানে রাধাকৃষ্ণ নিয়েও তার কাব্য রচনা ছিল। আমরা তাইলে এখন তার সাহিত্যকর্মের গুলা একটু উল্লেখ করতে পারি। আমরা 1 নম্বরে যদি বলতে চাই, তার প্রথম কাব্যগ্রন্থ, শুধু প্রথম না এবং শ্রেষ্ঠ একটি কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে পদ্মাবতী। আলাওলের এটি প্রথম কাব্যগ্রন্থ। এটিকে আলাওলের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম বলা হয়। আরাকানের মুখ্য অমাত্য মাগন ঠাকুরের আদেশে আলাওল এই পদ্মাবতী কাব্য রচনা করেছিলেন।
কার আদেশে? আরাকানের মুখ্য অমাত্য মাগন ঠাকুর। অমাত্য মাগন ঠাকুরের আদেশে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির। আরেকজন কবি হচ্ছে হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির রচিত কাব্য পদু মাবুত। এই পদু মাবুত কাব্যের অবলম্বনে তিনি এই পদ্মাবতী কাব্যটি অনুবাদ করেছিলেন। তিনি এই জায়সির পদু মাবুত কাব্য হুবহু অনুবাদ না করে তিনি এখানে সংযোজন বিয়োজন করে নিজের মতো করে এই কাব্যটি রচনা করেছিলেন। এটাকে কখনো ভাবানুগত, আবার স্বাধীন, এরকমভাবে তিনি এই কাব্যটি রচনা করেছিলেন। পদ্মাবতী কাব্যের নায়ক ও নায়িকা হলেন চিত্তরের রাজা রত্নসেন ও অন্যতম রানী পদ্মাবতী। এদের কাহিনীকে নিয়েই আসলে চিত্তরের রাজা কে রত্নসেন কোথাকার রাজা ছিলেন? চিত্তরের রাজা ছিলেন। আর সেখানে অন্যতম রানী ছিলেন একজন পদ্মাবতী। এই পদ্মাবতীর এবং রাজা রত্নসেনের কাহিনী আসলে এই কাব্যে রচনা করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে। এই কাব্যে সুখ পাখি নামক একটি পাখির অনেক ভূমিকাও ছিল। এরপর আমরা এখন যদি জানতে চাই সেটা হচ্ছে ছয়ফুল মুলক বদিউজ্জামাল। 2 নম্বরে তার হচ্ছে ছয়ফুল বদিউজ্জামাল। ছয়ফুল মুলক বদিউজ্জামাল এই কাব্যটি পদ্মাবতী রচনার পরে আলাওল এটাও মাগন ঠাকুরের আদেশেই কিন্তু রচনা করা হয়েছিল। তবে পুস্তক রচনা শেষ করার আগে মাগন ঠাকুরের মৃত্যু হয়। এই কাব্যটি কিন্তু মাগন ঠাকুরের আদেশে এই ছয়ফুল মুলক বদিউজ্জামাল কাব্য রচনা শুরু করেছিলেন। তবে পুস্তক রচনা শেষ করার আগেই মাগন ঠাকুরের মৃত্যু হয় এবং পুস্তক রচনা বন্ধ হয়ে যায়। এরপরে রোসাঙ্গ রাজের আর একজন অমাত্য সৈয়দ মুসার আদেশে আলাওল এই ছয়ফুল মুলক বদিউজ্জামাল রচনা শেষ করেছিলেন। তাহলে আমরা যদি বলতে চাই তাহলে এই ছয়ফুল মুলক বদিউজ্জামাল কিন্তু এই মাগন ঠাকুরের আদেশেই রচনা শুরু করেছিলেন এবং তিনি মারা যাওয়ার পরে কিন্তু এই কাব্যটি সেখানে আরেকজন রাজা নতুন চলে আসে, তিনি হচ্ছে মুসা। এই মুসার আদেশে সৈয়দ মুসার আদেশে আবার তিনি ছয়ফুল মুলক বদিউজ্জামাল রচনা করেছিলেন। 3 নম্বরে যদি আমরা যাই তাহলে সতী ময়না ও লোর চন্দ্রনী, যেটা রচনা করেছিল দৌলত কাজী। এই সতী ময়না লোর চন্দ্রানী কিন্তু দৌলত কাজী রচনা করেছিলেন, তিনি শেষ করতে পারেননি, তার আগে মারা যান। আর দৌলত কাজীর অসমাপ্ত এই সতী ময়না লোর চন্দ্রানী কাব্যটি শেষ করেছিলেন আলাওল। এরপরে আমরা যদি যাই 4 নম্বর হচ্ছে সপ্তপয়কর। এই সপ্তপয়কর হচ্ছে পারস্যের একজন বিখ্যাত কবি ছিলেন, নিজামি গঞ্জবীর। ওনার
গঞ্জবির রচিত খামোশ। গঞ্জবির রচিত খামোশ এই কাব্য থেকে কিন্তু আলাওল কাব্য রচনা করেছেন শব্দ পয়কর। রোসাঙ্গের সৈন্য বিভাগের মন্ত্রী সৈয়দ মোহাম্মদের আদেশে আলাওল এই কাব্যটি রচনা করেছিলেন। তাহলে যদি বলি সপ্তপয়কর এটি কার আদেশে রচনা করেছিল? সৈয়দ মোহাম্মদ এর আদেশে। সৈয়দ মোহাম্মদের আদেশে আলাওল এই কাব্যটি রচনা করেছিলেন। তারপরে আমরা 5 নম্বরে যদি যাই তাহলে হচ্ছে তোহফা। তোহফা কাব্য। এই তোহফা আলাওল রচিত একটি কাব্য। তোহফা একটি উপদেশমূলক গ্রন্থ। কাব্যাকারে হলেও মূলত ধর্মীয় নীতি কথাই এতে প্রাধান্য পেয়েছে। এটি বিখ্যাত সুফি সাধক শায়খ ইউসুফ গদা দেহলভির রচিত একটি ফার্সি কাব্য। তোহফাতুন নিসায়েহ গ্রন্থের স্বাধীন অনুবাদ তিনি করেছেন এই আলাওল। তাহলে এটি কোন কাব্যের অনুবাদ? একজন বিখ্যাত সুফি সাধক ইউসুফ গদা। ইউসুফ গদা দেহলভি রচিত একটি ফার্সি, সেটা হচ্ছে তোহফাতুন কাব্য। তোহফাতুন কাব্য এই তোহফাতুন নেসায়ে তোহফাতুন নেসায়ে এই কাব্যের অনুবাদ করেছিলেন, কিন্তু নাম দিয়েছিলেন তোহফা। এরপরে আমরা যদি 6 নম্বরে যাই তাহলে হচ্ছে সিকান্দার নামা। সিকান্দার নামা কাব্য আলাওল রচিত শেষ কাব্যগ্রন্থ হচ্ছে এই সিকান্দার নামা। কাব্যটি পারস্যের কবি নিজামি গঞ্জবি। কোথাকার কবি? পারস্যের কবি। নিজামি গঞ্জবি। নিজামি গঞ্জবি রচিত সিকান্দার নামা কাব্যের ভাবানুবাদ কাব্য। এর মূল কাহিনী হলো সম্রাট আলেকজান্ডারের পারস্য বিজয়। রোসাঙ্গের রাজ অমাত্য নবরাজ মজলিস আলাওলকে এই কাব্য রচনার আদেশ দিয়েছিল। এটি বৃহৎ কলেবরের বা ধারণা করা হয়েছিল। এটি 1673 সালে ধারণা করা হয়। 1673 সালে রচনা করা হয়েছিল। আমরা এখন চলে যাই আরেকজন লেখক, তিনি হচ্ছে কোরশী মাগন ঠাকুর। কোরশী মাগন ঠাকুর 17 শতকের কবি ছিলেন। কোরশী মাগন ঠাকুর 17 শতকের কবি। তিনি ছিলেন রোসাঙ্গ রাজসভার একজন প্রধান উজির ছিলেন। কি ছিলেন? রোসাঙ্গ রাজসভার একজন প্রধান উজির। তার রচিত কাব্যের নাম হচ্ছে চন্দ্রাবতী। তিনি যে কাব্য রচনা করেছিলেন তার নাম হচ্ছে চন্দ্রাবতী। এই চন্দ্রাবতী কাব্যের নায়ক হচ্ছে ভদ্রাবতী নগরের রাজপুত্র বীরভান। ভদ্রাবতী নগরের রাজপুত্র বীরভান ছিল এই কাব্যের নায়ক, এবং নায়িকা ছিলেন সিংহলের রাজকুমারী চন্দ্রাবতী। সিংহলের রাজকুমারী চন্দ্রাবতী ছিল এই কাব্যের নায়িকা। এতে বর্ণনা করা হয়েছে কিভাবে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে শেষ পর্যন্ত নায়ক নায়িকার মিলন হয়েছিল, সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছিল। এরপরে আমরা যদি একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে জীবনী সাহিত্য। এই জীবনী সাহিত্যটা কি? জীবনী সাহিত্যটা হচ্ছে আসলে মধ্যযুগে যে শ্রী চৈতন্য দেব ধর্মের প্রচার করতেন, একজন ধর্মভীরু লোক ছিলেন।
তাকে কেন্দ্র করে মধ্যযুগটারে আসলে এই জীবনে এই তিনটা 1600 সালের আগে তিনটা যুগে ভাগ করা হয়েছিল, তিনটা পরে ভাগ করা হয়েছিল। চৈতন্যদেবের আগের সময়টাকে বলা হয়েছে চৈতন্য পূর্ব যুগ, তারপরে চৈতন্যের সময়টাকে বলা হয়েছে 1486 থেকে 1533 পর্যন্ত। চৈতন্যদেবের জীবনী সাহিত্য আসলে রচনা করা হয়েছিল বা ওনাকে ঘিরে সাহিত্য রচনা করা হয়েছিল। আর ওনার চৈতন্যদেবের সময়টাকে বলা হতো চৈতন্য যুগ, তারপর চৈতন্যের সময়ের পরবর্তী সময়কে বলা হতো চৈতন্য পরবর্তী যুগ। তাহলে মধ্যযুগে চৈতন্যদেবের অর্থাৎ চৈতন্যদেব যে 1486 থেকে 1533 পর্যন্ত ছিলেন, তার জীবনকে অবলম্বন করে রচিত একটি কাব্যগ্রন্থ, কয়েকটি কাব্যগুলো বাংলা ভাষায় রচনা করা হয়েছে সেই জীবনী সাহিত্য রচনার প্রথম প্রয়াস হিসাবে। আর উনি মানব প্রেম ধর্ম সবসময় উনি এটাকে মেনে চলতেন। তার একটি বিখ্যাত উক্তি হচ্ছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে কর্সা বলা হয়। চৈতন্যদেবের জীবনী সাহিত্যকে করসা বলা হয়ে থাকে। কি বলে? করসা বলা হয়ে থাকে। চৈতন্যের প্রথম জীবনী গ্রন্থ হচ্ছে মুরারি গুপ্তের করসা। এই করসায় কিন্তু মুরারি গুপ্ত লিখেছিলেন। মুরারি গুপ্ত রচনা করেছিলেন। এই কাব্যের প্রকৃত নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত। মূল নাম হচ্ছে কি? শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত। এটি সংস্কৃত ভাষায় লিখিত হয়েছিল। মুরারি গুপ্ত চৈতন্যের সহপাঠী ও ঘনিষ্ঠজনদের একজন ছিলেন। এটি মহাকাব্যিক রচনা। 78 সর্গে এই করসা বা শ্রীকৃষ্ণ চৈতন্য রচিত হয়েছিল। বাংলা ভাষায় শ্রী চৈতন্যের প্রথম জীবনী কাব্য রচনা করেছিলেন বৃন্দাবন দাস। সেই বৃন্দাবন দাসের রচিত তাহলে বৃন্দাবন দাসের রচিত যে কাব্য তার নাম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত। শ্রী চৈতন্য ভাগবত। প্রাচীন গ্রন্থগুলোর মধ্যে এর বিশুদ্ধতা সর্বাংশে রক্ষিত। ভাগবতের মর্যাদা পাওয়াতে এই গ্রন্থের নামকরণ করা হয়েছিল চৈতন্য ভাগবত। চৈতন্যের জীবনী গ্রন্থগুলোর মধ্যে শ্রী চৈতন্য চরিতামৃত সর্বাধিক পরিচিত ও পঠিত গ্রন্থ। এর রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ। তাহলে সর্বাধিক রচিত, সর্বাধিক পরিচিত এবং পঠিত সেই কাব্যটির নাম হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। এটি রচনা করেছিলেন কৃষ্ণদাস কবিরাজ। এই বাংলা গ্রন্থটি তাকে সাহিত্যে অমর করে রেখেছে। গ্রন্থটি বৈষ্ণব সাহিত্যের ভাগবত ও গীতার পরে গ্রহণযোগ্য হিসেবে অনুমতি পেয়েছিল। কৃষ্ণদাসের জন্ম প্রাচীন নৈহাটের ঝামটপুর গ্রামে। শ্রী চৈতন্য চরিতামৃত 3 খণ্ডে বিভক্ত ছিল। গৌড়ীয় বৈষ্ণব সমাজের কৃষ্ণদাস কবিরাজের সহিত শ্রী চৈতন্য চরিতামৃত বেদ সমতুল্য গ্রন্থ ছিল। এছাড়াও আরো কয়েকটি নাম ছিল কাব্য রচনা করেছিলেন, যেমন লোচন দাস রচনা করেছিলেন চৈতন্য মঙ্গল, জয়ানন্দ রচনা করেছিলেন চৈতন্য মঙ্গল, গোবিন্দ দাস রচনা করেছিলেন করচাঁদ, চূড়ামণি দাস রচনা করেছিলেন গৌরাঙ্গ বিজয়। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। তাহলে আজকে আমরা বাংলা সাহিত্যের আলোচনা এখানে শেষ করছি। মধ্যযুগের আলোচনা এখনো শেষ হয়নি।
আরও আশা মনে হচ্ছে আরও একটা ক্লাস নিতে হবে। তাহলে আরেকটি ক্লাসে আমরা মধ্যযুগ আলোচনা শেষ করে দেব। এই মধ্যযুগ আলোচনা শেষ করার পরে আমরা এরপরে প্রবেশ করব বাংলা সাহিত্যের আধুনিক যুগ। আধুনিক যুগের ধারাবাহিক ক্লাসও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আশা করি। আর যারা আমার এই ভিডিওগুলি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যদি এই ভিডিও দেখে বা এই ক্লাস করে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, দয়া করে আমাকে পরামর্শ দেবেন, কমেন্ট করবেন, জানাবেন যে আরও কীভাবে ক্লাস নিলে আপনাদের ভালো হয়, সুবিধা হয়, আপনাদের ক্লাসটা আরও কতটুকু উন্নত করলে আসলে সুন্দর হয় জিনিসটা, আপনাদের বুঝতে সুবিধা হবে, সেই জিনিসগুলো দয়া করে প্লিজ জানাবেন সবাই। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।